शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दर्शित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 299তম পর্ব। সকলের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শুরু করব আজকের এই 299তম পর্ব। একটি যুগের, একটি দেশের পুরাণ, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতিকে সামনে রেখে এক বিদেশি মহিলার আত্মকাহিনীতে ভরা ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা ঝরে পড়েছে যে আলোচনার মধ্যে বা মাধ্যমে, সেটির নাম নিবেদিতার ভারত দর্শন। তিল তিল করে সেই করোনার সময় থেকে যার যাত্রা শুরু, মাত্র সপ্তাহে একটি দিন তথা রবিবার সকাল 6টার সময় যে অনুধ্যানটি আপনাদের ভোরের আকাশে সূর্যের আলো ফোটার আগেই বাড়িতে সকাল 6টার সময় কড়া নাড়ে, তার নাম নিবেদিতার ভারত দর্শন। অনেকের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক বিতর্ক, সর্বোপরি অনেকের শুভেচ্ছা বয়ে নিয়ে এগিয়ে চলেছিল এই নিবেদিতার ভারত দর্শন। আগামী অধ্যায়ে তার 300 সংখ্যাটি, 300 পর্বটি আপনারা অনুধাবন করার সুযোগ পাবেন। এটি 300তম পর্বের আগের পর্ব তথা 299তম পর্ব। এই মে মাসটা হলেই আমার মনটা ঠাকুর বাড়ির দিকে চলে যায় এবং নিবেদিতার ওই ঠাকুর বাড়ির সাথে সম্পর্ক এবং কিভাবে ব্রাহ্মধর্ম তথা ভারতবর্ষের উপনিষদকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের চিন্তাকে এই উপনিষদ কেন্দ্রিক ব্রাহ্মধর্মের সাথে সংযুক্ত করার একটা বিশেষ প্রয়াস যাচ্ছিল, তার নাম ভগিনী নিবেদিতা। বিবেকানন্দের মৃত্যুর পরে নিবেদিতা বাংলার যে সমস্ত মনীষীদের সাথে সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছেন অন্যতম। রবীন্দ্রনাথ নিবেদিতাকে গভীর শ্রদ্ধার চোখে দেখতেন। রামকৃষ্ণ মিশনের বাইরে বাংলার 5 জন মনীষীর সঙ্গে নিবেদিতার খুব ঘনিষ্ঠ এবং তাদের সাথে তার যোগসূত্র তৈরি হয়েছিল। তারা হলেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভূপেন্দ্রনাথ দত্ত, জগদীশচন্দ্র বসু এবং অরবিন্দ। তৎকালীন ভারতবর্ষের মনীষীদের মধ্যে এরা অগ্রগণ্য ছিল নিবেদিতার কাছে। সাহিত্য, শিল্প, বিপ্লব এবং বিজ্ঞান, তার সাথে জাতীয়তাবোধ, এগুলি যেন নিবেদিতাকে সান্নিধ্য দিয়েছিল ভারতবর্ষের এক একটি রূপে। তাদের মধ্যে রবীন্দ্রনাথের সুনিপুণ লেখনী এবং তার মুখে নিবেদিতা অন্তর্জীবনের পরিচয় এবং তার সকল সুষমা নিয়ে যেভাবে মেতে উঠেছিলেন, তা আমাদের আজকে চিত্তকে স্পর্শ করে। মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্রই রবীন্দ্রনাথ নব্য বাংলার প্রতিভাবান, সৃষ্টিশীল লেখক, সাহিত্যিক এবং কবি মহর্ষিকে দেখেছেন ও আলাপ করেছেন নিবেদিতা। এই মহর্ষি পুত্রকে দেখবার ও মেশার সুযোগও হয়েছিল নিবেদিতার। শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ ফিরবার পরে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিবেদিতা একদিন রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করলেন। স্বামী বিবেকানন্দের এই বিদেশিনী শিষ্যটিকে রবীন্দ্রনাথ খুব আকর্ষণ বোধ করেছিলেন, কারণ বিদেশি প্রতিভায়িত ভারতবর্ষের পুরাতন সনাতন বিবেকানন্দ কেন্দ্রিক
উদার ভাবনার সামনে নিজের জীবনকে সমর্পণ করতে এসেছেন এই বিদেশি তথা বিদেশিনী শিষ্যাটির কথা রবীন্দ্রনাথ শুনে খুব আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রথম সাক্ষাতেই পরস্পরের প্রতি এত নিবিড় অনুরাগ ও শ্রদ্ধাবোধ করতেন, জোড়াসাঁকোর এই সংস্কৃতি কেন্দ্র ঠাকুরবাড়ি নিবেদিতাকে আকর্ষণ করে। ক্রমে এই ঠাকুরবাড়ির একজন মান্য অতিথি হয়ে উঠলেন। এইখানে শেষ নয়, রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ এই দুটি সন্তান এই ঠাকুরবাড়ির মূল আকর্ষণে পৌঁছে গেল। ক্রমে তাদের বাড়ির আরেক দুই কন্যা, একজন রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী আর একজন তার ভাগ্নী সরলা দেবীর সঙ্গেও নিবেদিতার অন্তরঙ্গ পরিচয় হয়। সংস্কৃতির দ্যুতিতে ঠাকুরবাড়ি যেন ঝলমল করছে, তাই এইখানে নিবেদিতার যাওয়া আসা নিয়মিত হয়ে উঠেছিল। স্বামীজি বেঁচে থাকতেই ঠাকুরবাড়ির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছিল। দেশের বরেণ্য নেতা মহারাষ্ট্রের বীর সন্তান বাল গঙ্গাধর তিলকের স্বদেশ প্রেমের কথা ভারতবর্ষে এসেই নিবেদিতা শুনেছিলেন। রাজদ্রোহের অভিযোগে তিলক যখন দণ্ডিত হবার সংবাদে রবীন্দ্রনাথ খুব বিচলিত ছিলেন। মকদ্দমা পরিকল্পনায় বা পরিচালনায় তিনি নিজে অর্থ সংগ্রহ করে সহায়তা করতেন। তারপর রাজদ্রোহী আইনের বিরুদ্ধে টাউন হলে বিরাট প্রতিবাদী সভায় রবীন্দ্রনাথ কণ্ঠরোধ নামে একটা প্রবন্ধ পাঠ করেন। সেই কথা শুনে নিবেদিতা বুঝেছিলেন রবীন্দ্রনাথ শুধুমাত্র কল্পনাবিলাসী কবি নয়, বাস্তব জগতের সঙ্গে সাধারণ লোকের সুখ দুঃখের সঙ্গে তার পরিচয় আছে। এও আমরা জানি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে 1836-37 খ্রিস্টাব্দে যখন শতবর্ষ পালন হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবে, তিনি শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে 1937 খ্রিস্টাব্দের 23 মার্চ সভাপতির আসন অলঙ্কৃত করতে গিয়ে তার স্বরচিত কবিতাটি তিনি পড়েছিলেন। সেই বিখ্যাত কবিতা আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ কীভাবে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অনেক অংশে হয়তো ব্রাহ্মধর্মকেন্দ্রিক একত্বভাব বা তার সাথে তাদের মানস পূজা বা মানব পূজা সেগুলিকে তারা পছন্দ না করলেও রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ঝরে পড়েছিল তার সেই বিখ্যাত রামকৃষ্ণদেব কবিতাটির মধ্যে। রামকৃষ্ণদেব শুধু কবিতা ছিল না, সেটা তার মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদিত হয়েছিল। নিবেদিতার মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি যেমন তিনি শ্রদ্ধাশীল ছিলেন, সেই রকমই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। আমরা দেখব নিবেদিতা এই ভারতবর্ষে এসে যে কজন মানুষের সাথে সবচেয়ে বেশি কাছাকাছি এসেছিলেন তার মধ্যে অন্যতম এই রবীন্দ্রনাথের অনেক কবিতা, অনেক লেখা তিনি তার অনুবাদ করে দিয়েছেন পাশ্চাত্যের মানুষের উপযোগী করে। এবং রবীন্দ্রনাথ যেমন উপনিষদ কেন্দ্রিক ব্রাহ্ম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিবেদিতাকে তার প্রতি আকৃষ্ট করেছিলেন, ঠাকুর বাড়ির প্রতি আকৃষ্ট করেছিলেন, আবার নিবেদিতাও স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ তথা মা ভবতারিণীর শক্তির রূপকে যেভাবে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তার স্ফুরণ, যেখানে আচার্যদের সান্নিধ্য লাভে শিক্ষা লাভ করতে পারে ছাত্ররা, সেই গুরু গৃহে শিক্ষা, সেই আদর্শ তিনি তার সন্ধান দিয়েছিলেন। রবীন্দ্রনাথ যখন তার কন্যাকে নিয়ে এসে তথা ছোট কন্যা মীরা দেবীকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য নিবেদিতার শরণাপন্ন হয়েছিলেন। নিবেদিতা দ্বর্থহীন ভাষায় তাকে বলেছিলেন, জাতিগত নৈপুণ্য, ব্যক্তিগত বৈশিষ্ট্যে মানুষকে সঠিক এক মানুষে শিক্ষার জগতে পৌঁছে দেয় এবং শিক্ষা তাকে সমৃদ্ধ করে, সেটি সুসম্পন্ন হয়
এই জাতিগত নৈপুণ্যতা এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যতার উপরেতেই। নিবেদিতা রবীন্দ্রনাথকে যেমনভাবে এদেশের ভাবনাটাকে বুঝিয়ে দিয়ে ভারতবর্ষের পুরাণ এবং আচার্য বা গুরু গৃহে শিষ্যদের শিক্ষালাভ, গুরুকে সামনে দেখবে, 24 ঘন্টা দেখে তার শিক্ষায় শিক্ষিত হবে, পাঠ পাবে, সেই পাঠের দ্বারা গুরু তাকে সুশিক্ষায় ভারতবর্ষের আর্য সভ্যতা এবং ভারতবর্ষের সনাতন আদর্শের সাথে রামায়ণ, মহাভারত, পুরাণ কেন্দ্রিক যে যুগ যুগ ধরে ভারতবর্ষের সংস্কৃতির দুয়ার খোলা রয়েছে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে, নিবেদিতা তার সন্ধান তার গুরুর কাছ থেকে পেয়েছিলেন বলেই রবীন্দ্রনাথকে তার প্রতিও আকৃষ্ট করতে পেরেছিলেন। এই রবীন্দ্রনাথ তার ফলশ্রুতি হিসাবে সেই আশ্রমিক পরিবেশে বিশ্বভারতী 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের পথ চলা শুরু করেছিল। সেই ইতিহাস আমাদের অজানা নয়। এগুলো ব্রাহ্ম হিন্দু শক্তির পূজার মিলনের একটা অগ্রগতির দিক, এটা বললে ভুল হবে না। রবীন্দ্রনাথের দেনা পাওনা, কাবুলিওয়ালা, ছুটি, এই সমস্ত কাব্যগ্রন্থগুলিকে নিবেদিতা তার ইংরেজি সাবলীল ভাষায় মানুষের সামনে বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দেওয়ার দায়ভার গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ তার মেয়ের জন্য শিক্ষার কথা ভেবেছিলেন, কিন্তু পরে লজ্জিত হলেও বুঝতে পেরেছিলেন ওর কাছে অনেক কিছু শেখার রয়েছে। রবীন্দ্রনাথ তখনও রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব মানবজাতির কাছে সমৃদ্ধ হননি। তার আগে কিন্তু নিবেদিতা তার কাছে আকৃষ্ট হয়েছেন এবং নিবেদিতা মৌলিক গল্প শোনার জন্য বারবার তাকে আবদার করলে তাকে নিয়েই, তার গুরুকে নিয়েই গোরা কাহিনীর তিনি সূচনা করেছিলেন 1917 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ নিবেদিতার শরীর যাওয়ার অনেক পরে সে কাহিনী বাস্তব রূপ ধারণ করে। কিন্তু তার কাহিনীর একটির পর একটি ছত্রে নিবেদিতা তাকে বাধ্য করেছিলেন। সুচরিতা সে কাহিনীর নায়িকা, গোরা আইরিশ এক সৈনিক, তার মধ্যে দৃঢ় সুচেতনতা, জাত ধর্ম নির্বিশেষে সে বিদেশে এসে এক বৈদেশিক মহিলাকে তার প্রণয়িনী তথা ভালোবাসার পাত্রী হিসাবে বিবাহের সুঅনুমতি চাইলে বেঁকে বসেছিলেন সুচরিতা। রবীন্দ্রনাথ এদিকে ওইখানেই কাব্যটিকে শেষ করতে চেয়েছিলেন যে ভিন জাতি, ভিন ধর্ম, ভিন দেশের মানুষকে ভালোবেসেছেন ঠিকই, কিন্তু তাকে বিবাহ করবেন সেটা বোধহয় তার পক্ষে সম্ভব নয়। তার জাতিবোধ, তার ধর্মবোধ, তার আদর্শ, পারিবারিক এবং তার সাজাত্য অভিমান তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। রবীন্দ্রনাথ তাদের মিলন না ঘটিয়ে তার কাব্যে তাদের দুজনের মধ্যে বিচ্ছিন্ন চরিত্রে এবং তাদের সুপরিণয়ের থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন কাব্যের শেষ দিকে। নিবেদিতা তাকে বাধ্য করেছিলেন এটিকে মিলনাত্মক করে দিতে। আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল যার নাম, তার কাছে রবীন্দ্রনাথ নিজে মত প্রকাশ করেছেন। এই বিয়োগান্তন উপন্যাসকে মিলনাত্মক উপন্যাসে পরিণত করতে বাধ্য করেছিলেন নিবেদিতা। এই নিবেদিতা রবীন্দ্রনাথের সাথে যে সম্পর্ক আমরা দেখব সেই প্লেগের সময় থেকেই আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছিল। টমসন সাহেব, এডওয়ার্ড টমসন রবীন্দ্রনাথের প্রথম বিদেশি জীবনীকার এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ওই পরিবারের আর এক সদস্য, যিনি রবীন্দ্রনাথের সম্পর্কে ভাইপো হন। তিনি জোড়াসাঁকোর ধারে বলে একটি বিখ্যাত তার রচনা রয়েছে, সেখানে তিনি উল্লেখ করেছেন প্লেগের সময় যেখানে মধ্যবিত্ত সাধারণ দরিদ্র মানুষেরা কলকাতা শহর ছেড়ে চলে যাচ্ছে, সুযোগ পাচ্ছে না, তখন দেশীয় অর্থশীল মানুষেরা তারা বিভিন্ন জায়গায় নিজেদিকে
বাঁচাবার জন্য ছুটে বেড়াচ্ছে। নিবেদিতা সেবা কাজ শুরু করলেন প্লেগের জন্য। আপনারা সেই ইতিহাসে জানেন। সেই সেবা কাজে সদানন্দ ছুটে এসেছিলেন তার পাশে। অন্যান্য স্বামীজির গুরু ভাইরা নিবেদিতাকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ তার সাথে পাড়ায় পাড়ায় চুন বিলি করতে শুরু করলেন এবং ওই জোড়াসাঁকোর ধারে রচনার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ঠাকুর বাড়িতে মানুষের সেবায় একটা হাসপাতাল শুরু করা হলো। সেই হাসপাতালে যিনি দায়িত্ব নিয়ে মানুষের সেবার জন্য এগিয়ে এসেছিলেন তার নাম নিবেদিতা। টমসন সাহেব ঠিক একই ভাষায় লিখছেন যে নিবেদিতা স্টার্টেড দ্য রিলিফ ওয়ার্ক অ্যান্ড অ্যাসিস্টেড বাই রবীন্দ্রনাথ টেগর। এই কথাটা তৎকালীন ভারতবর্ষে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পরিবারের পক্ষে অপমানজনক বা অশ্রদ্ধাযোগ্য ছিল কিনা জানি না। নিবেদিতাকে কমেন্ট করে এডওয়ার্ড টমসন সাহেব সঠিক বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ টেগর অ্যাসিস্টেড টু নিবেদিতা, রিলিফ ওয়ার্ক স্টার্টেড বাই নিবেদিতা। এই যে রিলিফ ওয়ার্ক শুরু করেছিলেন সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর আরও কথা উল্লেখ করেছেন যে পাড়ায় পাড়ায় ব্লিচিং পাউডার বিলি করে পরিবেশকে পরিষ্কার সুস্থ রাখার জন্য নিবেদিতার অবদান এবং রবীন্দ্রনাথের অবদান অনেকখানি। রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, ভগিনীতার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয় তখন তিনি অল্প দিন ভারতবর্ষে এসেছিলেন। আমি ভাবছিলাম সাধারণ ইংরেজ মিশনারি মহিলারা যেমন হয়ে থাকে ইনিও হয়তো সেই শ্রেণীর লোক এবং ইংরেজি পছন্দকারীদেরও শ্রদ্ধা জানাবে। ইংরেজ জাতির প্রতি আমাদের প্রীতি না থাকলেও সেই সময় ইংরেজি ভাষায় শিক্ষালাভকে আমরা ভীষণ গর্বের ভাবতাম। সেই ধারণাকে মনের মধ্যে ছিল বলেই আমি ছোটো কন্যার জন্য তার শরণাপন্ন হয়েছিলাম। সে যে শিক্ষা আমাকে দিয়েছিল তাতে আমি বুঝেছিলাম অস্থি মজ্জাগত হয়ে গেছে তার ভারতীয় ভাবনা, ভারতীয় চিন্তা। তিনি নিঃশেষে পরিত্যাগ করেছেন তার বিদেশি পাশ্চাত্য শিক্ষার দাম্ভিকতা। মানুষের ভেতরে যে জিনিসটা আছে তাকে জাগিয়ে তোলায় যথার্থ শিক্ষা বলে আমাকে নিবেদিতা জানিয়ে দিলেন। বাধা নিয়মের বিদেশি শিক্ষার দ্বারা সেটাকে চাপা দেয়া আমার ভালো কাজ হবে না, নিবেদিতা তাকে সেটা জানিয়েছিলেন। কেউ যখন বলতো এদেশের মহিলারা শিক্ষিত নয়, নিবেদিতা তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠতেন, বিদেশি ভাষা জানা থাকলে বা সে ভাষায় কথা বলতে পারলেই বুঝি শিক্ষিত। এদেশের নারীদের পবিত্রতা, ত্যাগ, তিতিক্ষা, সেবা, উদারতা এদেশের সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি। রবীন্দ্রনাথের মানসিকভাবে সাময়িক অপছন্দ হলেও সুদূর প্রসারিতার জাতীয় সত্তায় এই আঘাত স্তম্ভিত হয়েছিল। এটা তার সাহিত্যের সাথে যারা যুক্ত হয়েছেন তারা অন্তত অনুভব করতে পারবেন। ঠাকুরবাড়ির ইতিহাস এবং নিবেদিতাকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা ভেসে আসে, কারণ রবীন্দ্রনাথ নিজে নিবেদিতার কাছ থেকে অনেক ভারতীয়ত্ব বোধে তিনিও সমৃদ্ধ হয়েছিলেন। সে পরিবারের অনেকেই, সরলা ঘোষালকে নিয়ে বেশ কিছু আলোচনা আমি করেছি। সরলা ঘোষাল স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে নিবেদিতার আগেই তাকে চয়েস করেছিলেন। ভারতবর্ষের উপনিষদ কেন্দ্রিক চিন্তা, স্বাস্থ্য এবং সংস্কৃতি নিয়ে পাশ্চাত্যে ঠাকুরবাড়ির অর্থ, শিক্ষা এবং ঠাকুরবাড়ির যে আভিজাত্য সেটাকে নিয়ে পাশ্চাত্যে যদি যায়, প্রচুর বিদেশিরা বাধ্য হবেন এদেশকে ভালোবাসতে, এদেশের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। যদিও সেটা সম্ভব হয়নি, তাদের ব্রাহ্ম ধর্মের গোলামিতে থেকে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক পূজা ভাবনাটিকে তারা খুব ভালো চোখে দেখেননি বলে। কিন্তু এই মার্গারেট নোবেল তাদের সাথে, ঠাকুর বাড়ির সাথে কোনোভাবেই সম্পর্ক বিচ্ছিন্ন যেমন করেননি, তাদের বাড়ির কন্যারাও এই ইন্দিরা দেবী তার স্কুলে, অর্থাৎ রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী তার স্কুলে অনেক সহযোগী ভূমিকায় তাকে দেখতে পায়। সরলা ঘোষাল সুরেন্দ্রনাথ
ঠাকুর তারা স্বামী বিবেকানন্দের পেছনে পেছনে কখনো দক্ষিণেশ্বরে নিবেদিতার সাথে, কখনো বা বেলুড় মঠে সংযোগ সাধন করেছেন এবং স্বামী বিবেকানন্দের সান্নিধ্য লাভে তারাও ধন্য হয়েছেন। অর্থাৎ এই বাড়ির সাথে সখ্যতা, সান্নিধ্য লাভ, বিবেকানন্দ, নিবেদিতা, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি, এই সংযোগ সূত্রের বিরাট প্রকাশের নাম। যদিও ভারতবর্ষের উদার ভাবনা, তবুও সংযোগকারী হিসাবে নিবেদিতার নাম না বললে আমরা বোধহয় অন্যায় করতে পারি, অপরাধ বোধিত হতে পারি। আসলে এই নিবেদিতা 1899 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে 28শে জানুয়ারি খুব সম্ভব নিবেদিতার বাড়িতে রবীন্দ্রনাথ, মহিনীমোহন চট্টোপাধ্যায়, পি.কে. রায়ের ভাই, যিনি প্রেসিডেন্সির অধ্যক্ষ ছিলেন, তাকে নিয়ে নিবেদিতার বাড়িতে বাগবাজারে স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে সবাই মশগুল হয়েছিলেন। ভারতবর্ষের চিন্তা, ভারতবর্ষের ভাবনা মানবকেন্দ্রিক হবে। রবীন্দ্রনাথের গান, আড্ডা, চায়ের আসর সেদিন নিবেদিতার বাড়িটিকে এক মিলন তীর্থে পরিণত করেছিল। এই ইতিহাস আমাদের অনেকের জানা, অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। অর্থাৎ রবীন্দ্রনাথের যে প্রতিভা, কবিতা, সাহিত্য, এগুলোকে উপভোগ করেছেন তাড়িয়ে তাড়িয়ে তার নোবেল পুরস্কার পাওয়ার আগেই নিবেদিতা, এবং নোবেল পাওয়ার উপযোগী তার কবিতা সাহিত্যকে তিনি এমনভাবে পাশ্চাত্যের মানুষ, নোবেল কমিটির মানুষ যারা এটিকে ঠিকভাবে গ্রহণ করে তার সঠিক মর্যাদা দিতে পারে, সেখানে নিবেদিতার ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। নিবেদিতা তার অনেক কবিতাকেই পাশ্চাত্যের উপযোগী এবং বিদেশি মানুষদের গ্রহণযোগ্যতা উপযুক্ত করে দিয়েছিলেন। নিবেদিতা শিলাইদহে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গ্রাম বাংলার চিত্রটি যেভাবে এঁকেছেন রবীন্দ্রনাথ নিজে বা নিবেদিতা, ওই পদ্মা নদীর তীরে মাঝিদের সাথে গল্প, নৌকায় বসে গ্রাম বাংলার প্রকৃতিকে উজাড় করে উপভোগ করা, তার সাথে কৃষিজীবী মানুষের নাঙলের পেছনে পেছনে দৌড়ানো, কৃষকের পেছনে গ্রাম্য বধূর কৃষি পরিবারে তাদের খাওয়া দাওয়া, তাদের সাথে কথাবার্তা, তাদের এক আসনে বসে তাদের সাথে যে মিলন তীর্থ রচনা করেছিলেন নিবেদিতা, সেগুলি আজ আমাদের কাছে উপভোগ্য। আসলে ভারতীয় চিন্তায়, ভারতীয় ভাবনায় সঠিকভাবে ভাবিত না হলে, হৃদয়ঙ্গম না হলে এই নিবেদিতাকে আমরা ঠিক অনুভব করতে বা বুঝতে পারবো না। আমার মনে হয় রবীন্দ্রনাথ জীবনীকার এডওয়ার্ড সাহেব একটা বিখ্যাত কথা বলেছেন, এডওয়ার্ড টমসন, তিনি তার জীবনীর মধ্যে লিখেছেন, এই দুজনের মধ্যে যেমন সখ্যতা তেমন খুনসুটি, তা আবার দুজনে দুজনকে বিভিন্ন অপরাধে তুষ্ট করেছেন। নিবেদিতা যুব সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার যে প্রয়াস, চরমপন্থী ভাবনাকে যেভাবে সাপোর্ট, সেটা রবীন্দ্রনাথ ভালো চোখে দেখেননি। তিনি বলতেন, বাংলার তরতাজা যুবকদের তুমি বিপথে পরিচালিত করছো, তোমার উগ্র ভাব এটি আমাদের যুব সমাজের ক্ষতি সাধিত করতে পারে, তাদেরকে বিপথে পরিচালিত করতে পারে। আবার নিবেদিতা তাকে এই ভাষায় দুষছেন যে তোমার মতো একজন প্রতিভাশীল ভারতীয় জাতীয় বোধের বা জাতীয় ভাবনার, জাতীয়বাদের চিন্তায় তোমাকে সেইভাবে অগ্রণী ভূমিকা দেখতে না পেয়ে হতাশ হয় যুব সমাজ। তোমার উচিত তাদেরকে নেতৃত্ব দেওয়া, তোমার মতো শিক্ষা, সাহিত্য এবং তোমার যে কৃষ্টিশীল সৃষ্টি, সেগুলির সান্নিধ্য দিয়ে এদেশের যুব সমাজকে তাদের দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ জাগিয়ে দেওয়ার কোনো অভিপ্রায় তো তোমায় দেখতে পায় না। অর্থাৎ দুজনেই নিজেদের মধ্যে
একে অপরকে যেভাবে দুষ্যের রবীন্দ্রনাথ টমসন সাহেবকে বলেছেন, আমাকেও পছন্দ করে না জাতীয়তাবাদের থেকে, ও ভেবেছে বোধহয় দূরে রয়েছি। এই রাখি বন্ধন উৎসব থেকে আরম্ভ করে নিবেদিতার ভাবনাতে, রবীন্দ্রনাথের চিন্তাতে জাতীয়তাবোধ অনেকটা সমৃদ্ধ হয়েছিল, যেন নিবেদিতাই তাকে বাধ্য করেছিল এই বিভিন্ন জাতীয়তাবোধক সঙ্গীত রচনা করতে, টাউন হলে কণ্ঠরোধ ভাষণে, এবং ওই জাতীয়তাবোধের জন্য 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ সময় ব্রিটিশদের বিরুদ্ধে তার কবিতা, তার লেখা, তার মধ্যে ধরা দিয়েছিল জাতীয়তাবোধ এবং সঠিক এক ভারতীয় প্রতিভার, যার পেছনে, যার অবদানে নিবেদিতা, এটা অস্বীকার করা উপায় নেই। নিবেদিতার প্রতি তার যে শ্রদ্ধা, সেটিও তার শেষ জীবন পর্যন্ত তাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গিয়েছিল। 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর যে নিবেদিতার শরীর যায়, সেই নিবেদিতার পরে দীর্ঘ 30টি বছর এই রবীন্দ্রনাথ তাকে নিয়ে অনেক আলোচনা প্রবাসী পত্রিকায় লিপিবদ্ধ করে গেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে 1941 খ্রিস্টাব্দের 23শে মে আমরা দেখব রানীচন্দ্র তার ছায়াসঙ্গী অসুস্থ রবীন্দ্রনাথের পাশে বসে অনেক রচনায় লিখেছেন রবীন্দ্রনাথের মুখ থেকে নির্গত কথাগুলি। আলাপচারিতায় রবীন্দ্রনাথ যে অসাধারণ রচনা রানীচন্দ্রের, তাতে তিনি লিখছেন, 23শে মে রবীন্দ্রনাথ হঠাৎই এই নিবেদিতার কথা স্মরণ করতেন। নিবেদিতা চলে গেছে 30 বছর আগে, এখনও তার কাছে তিনি যেন ঋণী। তিনি বলছেন, এই মহিলাটি আমাদের সাধারণ মহিলার মতো ছিলেন না। এদেশের সাধারণ মহিলা বা জেনারেল নারীদের মধ্যে যেটি দেখা যায়, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা আবেগ কাজ করে, ইমোশন। এই ইমোশনটা মহিলাদের ওই মহিলা করে রেখে দিয়েছে। তাদের পুরুষত্বের বা তাদের দাম্ভিকতার, ওই রানী ঝান্সি বা যারা যারা ভারতবর্ষের পদ্মাবতী, যারা যারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ তাড়াবার জন্য যে পুরুষত্বের পরিচয় দিয়েছে, যে সংগ্রামী মনোভাবের পরিচয়, তাদের মধ্যে যে দৃঢ়তা, তাদের মধ্যে যে শক্তির পরিচয় দিয়েছে, নারী শক্তির, যে নারী শক্তি নিবেদিতা বলছেন যে ভারতবর্ষের সমস্ত দেবদেবীর মধ্যে রয়েছে। মা দুর্গা সমস্ত শক্তির অধীশ্বরী। তার দ্বারাই, যে পুরুষ দেবতার দ্বারা দেবতা তারা প্রার্থনা জানিয়ে এ দেবীর সৃষ্টি করেছিল, এ দেবীর মধ্যে সমস্ত দেবতাদের শক্তি পুঞ্জীভূত, সেই মা দুর্গা নারী শক্তিতে আবির্ভূতা হয়েছিলেন আমাদের সামনে। তাই এই আবেগবিহীন বা আবেগের সাথে, বা এই আবেগটা যখন কোনো ক্যারেক্টারের সাথে যুক্ত হয়, নিবেদিতাকে সম্পর্কে তার ধারণা, সেই ক্যারেক্টারটা যুক্ত হয়ে নিবেদিতাকে সাধারণ নারী নয়, এক অসাধারণ মহিমাময়ী নারী, যিনি নারীকে পথ দেখাবার মতো একটা ইতিহাস তৈরি করে রেখে গেছেন। রবীন্দ্রনাথের ভাষায় নিবেদিতা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে প্রবাসী পত্রিকায় 1318 খ্রিস্টাব্দের অজ্ঞান সংখ্যায় যেটি রচনা করে গেছেন নিবেদিতা সম্পর্কে, অনেক রচনার মধ্যে অন্যতম। সেখানে তিনি বলছেন, এই সমগ্র সমাজটা যদি একটা শিশুর মতো হতো, সেই শিশুকে নিবেদিতা তার আঁচলে রেখে লালন পালন করে তিনি লোকমাতা হয়ে গেছিলেন। আমাদের দেশে সাহিত্যে, পুরাণে কুমারী জননীর ইতিহাস আমরা পড়ে থাকি বা শুনে থাকি। রবীন্দ্রনাথ যেন সেই কুমারী জননীর লোকমাতার রূপটি আমাদের সামনে তুলে ধরে তিনি চিরপ্রাসঙ্গিক হয়ে রয়ে গেছেন। নিবেদিতার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করেননি, শুধু নিজেও শ্রদ্ধাশীল হয়ে রয়ে গেছেন আমাদের কাছে। তাই দুজনের প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে 299তম পর্ব শেষ করব। আগামী পর্বে 300 পর্বে রবীন্দ্র
পরিবারের আর এক প্রতিভা অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিবেদিতার যে চিন্তা ভাবনা, তার সাথে যে সান্নিধ্য লাভ এবং ভারতবর্ষের শিল্প ভাবনায় একটা নতুন জগৎ তৈরি করে গেছেন। দুটি লোকমাতা নিবেদিতার দুটি খণ্ডে এই শিল্প বিপ্লবকে সামনে রেখে শঙ্করী প্রসাদ বসু যে ইতিহাস রচনা করে গেছেন, তারই সান্নিধ্যে আপনাদের পৌঁছে দেব এর পরের তথা 300তম নিবেদিতার ভারত দর্শন পর্বটিতে। সকলে ভালো থাকবেন। ওং অসত উমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণায় নমস্তু।